আমরা এখনকার ভাষায় যেটাকে বলি ফটোগ্রাফিক মেমোরি, ছোটবেলায় নাকি ঠিক তেমনটাই ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একবার কিছু দেখলে আর ভুলতেন না, পড়াও তাই খুব সহজেই মুখস্থ হয়ে যেত। 24 পরগনায় জন্ম, মেদিনীপুরে বড় হওয়া, খুলনাতে কর্মজীবন শুরু, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে এই বিশেষ প্রয়াস সাহিত্য সম্রাট বঙ্কিম, যার আগামী কয়েকটি পর্বে আমি চৈতালি আপনাদের শোনাবো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের জীবনের কিছু জানা অজানা গল্প। তো ছেলের এমন প্রতিভা দেখে বাবা যাদবচন্দ্র তাঁর শিক্ষার বিষয়ে বিশেষ নজর দেন। তবে ভালো রেজাল্ট করে কোনো বছর ছেলে ডাবল প্রমোশন পেলে প্রধান শিক্ষককে বলে সেটা আটকেও দিয়েছিলেন তিনি। এহেন কড়া বাবার ইচ্ছেতেই হোক বা নিজের জেদে বঙ্কিমচন্দ্র স্কুলের পড়া শেষ করেছিলেন বাড়ি বসেই। কলেজে পড়ার সময় বিদেশি ভাষায় শিক্ষা তার মনকে এমন প্রভাবিত করল যে তিনি জীবনের প্রথম উপন্যাসটি লিখে ফেললেন ইংরেজি ভাষায়। 14টি উপন্যাস সহ তার প্রকাশিত মোট গ্রন্থ সংখ্যা 34, যার কিছু তিনি লিখেছেন কমলাকান্ত ছদ্মনামে। এছাড়া তিনি বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করতেন। প্রচার, নবজীবন প্রভৃতি পত্রিকাও তার লেখা ধারাবাহিক উপন্যাস ও প্রবন্ধে সমৃদ্ধ হয়েছে। তিনি সাহিত্য সম্রাট বঙ্কিম, তিনি ঋষি বঙ্কিম, আবার তিনি পরাধীন ভারতের লক্ষ কোটি স্বাধীনতাকামী নরনারীকে দিয়েছিলেন ইংরেজ সরকারের বিরুদ্ধে গর্জে ওঠার মূল মন্ত্র বন্দে মাতরম। তিনি ছিলেন একাধারে লেখক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা। বাবার পদচিহ্ন অনুসরণ করে ডেপুটি ম্যাজিস্ট্রেট হন। একজন সরকারি কর্মকর্তা হিসেবে বঙ্কিমচন্দ্র গ্রাম বাংলার রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি যেভাবে দেখেছেন, উপলব্ধি করেছেন, আর তা যেভাবে তাঁর চিন্তা ভাবনাকে প্রভাবিত করেছে, তার প্রতিফলন আমরা দেখেছি তাঁর লেখা বিভিন্ন প্রবন্ধ থেকে শুরু করে গল্প ও উপন্যাসে। ইংরেজ সরকারের অধীনস্থ একজন চাকুরিজীবী হয়েও তিনি তাঁর লেখা, তাঁর অমোঘ সৃষ্টি সাহিত্য মাধ্যমে ব্রিটিশ শাসনের সঙ্গে একরকম সংঘর্ষই চালিয়ে গিয়েছেন। ভারতের নবজাগরণের চিন্তাবিদ কি করে ঋষি আখ্যা পেলেন, এও কিন্তু এক বিস্ময়। স্বাধীনতার এতগুলো বছর পরেও দেশ বিদেশের নানা ভাষায় তাঁর লেখা অনুবাদের কাজ হয়ে চলেছে এখনো তাঁর নৈহাটির বসতবাড়ি থেকে, যা রাজ্য সরকারের তত্ত্বাবধানে আজ বঙ্কিম গবেষণা কেন্দ্র ও সংগ্রহশালা হিসেবে সংরক্ষিত। সাহিত্য জীবনের শেষ পর্যায়ে তিনি পাশ্চাত্য ভাষায় শিক্ষিত বাঙালিদের জন্য সংস্কৃত গীতার বাংলা টিকাকরণও করেন। শান্ত সৌম্য ঋষি বঙ্কিমচন্দ্রের জীবনের বিভিন্ন অধ্যায়কে কয়েকটি পর্বে ভাগ করে আপনাদের শোনাবো আমি চৈতালি। শুনুন সাহিত্য সম্রাট বঙ্কিম কুকু FM-এ। শুনুন যা মন চায়। নমস্কার, আমি আরজে চৈতালি রয়েছি আপনার সঙ্গে। শুনছেন কুকু FM, শুনুন যা মন চায়। চট্টোপাধ্যায় পরিবারে বঙ্কিমচন্দ্রের জন্মের ইতিহাস নিয়ে আজকের পর্ব তোর এক পুত্র মহানামী হবে। বঙ্কিমচন্দ্রের জন্মের বহু আগে তাঁর বাবা যাদবচন্দ্র জানতে পেরেছিলেন তাঁর এক ছেলের জন্য তাঁর বংশের নাম উজ্জ্বল হবে। হয়েছিল কি, যাদবচন্দ্রর বয়স তখন মাত্র 18। যাজপুরে সবে সরকারি চাকরিতে যোগ দিয়েছেন। এই সময় তাঁর কানে এমন মারাত্মক কর্ণমূল হয় যে তাতেই তার মৃত্যু হয়। তারপর শবদেহ পোড়ানোর জন্য ঘাটে নিয়ে যাওয়া হলো। চিতায় শব সাজানো হয়েছে, মুখাগ্নি করা হবে। এমন সময় এক সাধু সেখানে এসে বললেন, সব নামাও, ওকে আমি বাঁচিয়ে তুলব। মন্ত্রতন্ত্রে সাধু তখন যাদবচন্দ্রের দেহে পুনরায় প্রাণ এনে দিলেন। আর তারপর তিনি যাদবচন্দ্রকেও বলেন যে আবার তোর সাথে আমার দেখা হবে, একাধিকবার হবে। তোর এক পুত্র মহানামী হবে, তার জন্যই তোর বংশের নাম চিরস্থায়ী হবে। তুই অতি বৃদ্ধ বয়সে প্রপৌত্রের মুখ দেখে তবে মারা যাবি।
এর অনেক বছর পর 1838 সালের 26শে মে, বাংলার 13ই আষাঢ়, যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী দুর্গা সুন্দরী দেবীর ঘরে তাঁদের তৃতীয় সন্তান বঙ্কিমচন্দ্রের জন্ম হয়, যিনি পরবর্তীকালে বাংলার সাহিত্য সম্রাট হিসেবে খ্যাত হবেন। বঙ্কিমচন্দ্র জন্মান 24 পরগনা জেলার ইস্টার্ন রেলওয়ের নৈহাটি স্টেশন সংলগ্ন কাঁটালপাড়া গ্রামে। তাঁদের পৈতৃক নিবাস ছিল হুগলি জেলার কোন্নগরের কাছে দেশমুখ গ্রামে। বঙ্কিমচন্দ্রের প্রপিতামহ রামহরি চট্টোপাধ্যায় তাঁর মাতামহের সম্পত্তি পেয়ে দেশমুখ গ্রাম থেকে কাঁটালপাড়ায় এসে থাকতে শুরু করেন এবং তারপর থেকে তাঁর বংশধরেরাও কাঁটালপাড়াতেই থাকেন। জন্মের পর 5-6 বছর বয়স পর্যন্ত বঙ্কিমচন্দ্র কাঁটালপাড়াতেই ছিলেন। বঙ্কিমচন্দ্রের বাবা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় তখন অবিভক্ত মেদিনীপুর জেলার ডেপুটি কালেক্টর। তিনি খুবই ধার্মিক মানুষ ছিলেন। বঙ্কিমচন্দ্রের মা দুর্গা সুন্দরী দেবীও তেমনি আচার নিষ্ঠা পরায়ণ ধর্মশীলা ছিলেন। জানা যায়, যখন তিনি কস্তা পেড়ে শাড়ি পরে, বাউটি ঝুলিয়ে, ফাঁদি নথ নাকে দিয়ে গৃহিণীপনা করতেন, তখন সত্যি তাকে লক্ষ্মীর মতো দেখতে লাগত। কাঁটালপাড়াতেই 5 বছর বয়সে বঙ্কিমচন্দ্রের হাতে খড়ি হয় কুলপুরোহিত বিশ্বম্ভর ভট্টাচার্যের কাছে। গ্রামের পাঠশালার গুরুমশাই রামপ্রাণ সরকার বাড়িতে এসে তাকে শিক্ষাদানের ভার নেন। শিক্ষা জীবনের প্রাথমিক পাঠ বাড়ি বসেই নিয়েছিলেন বঙ্কিম। শিশু বয়স থেকেই বঙ্কিমচন্দ্রের অসাধারণ মেধার পরিচয় পাওয়া যায়। বঙ্কিম নাকি একবার কোনো কিছু দেখলে আর ভুলতেন না। পড়াও খুব সহজেই তাই মুখস্থ হয়ে যেত। তিনি নাকি একদিনেই বাংলা বর্ণমালা আয়ত্ত করে ফেলেছিলেন। কোনো বর্ণই তাকে একবারের বেশি 2 বার দেখিয়ে দিতে হয়নি। রামপ্রাণ সরকার বঙ্কিমকে দেখে অত্যন্ত অবাক হয়ে বলেছিলেন, এত তাড়াতাড়ি করে যদি সব শিখে ফেলো, তবে তোমাকে আর কতদিন পড়াতে পারবো জানি না। পড়াশোনায় ভালো তো বটেই, সঙ্গে আত্মসম্মান বোধও প্রখর ছিল বঙ্কিমচন্দ্রের ছোটবেলা থেকেই। বাবা যাদবচন্দ্র যখন মেদিনীপুরের ডেপুটি কালেক্টর, বঙ্কিম বছরে 4-5 বার টানা বাবার কাছে যেতেন আসতেন। ম্যাজিস্ট্রেটের সঙ্গে যাদবচন্দ্রের বেশ ঘনিষ্ঠতা ছিল। মাঝে মধ্যে সাহেবের বাংলোয় যেতেন তিনি, সঙ্গে বঙ্কিমও যেতেন। সেখানে সমবয়সীদের সঙ্গে মেলামেশা করতেন বঙ্কিম। একদিন ম্যাজিস্ট্রেটের অন্দরমহল থেকে চা পানের নিমন্ত্রণ এলো। তাতে দেখা গেল শুধু সাহেবের ছেলে মেয়েদেরই, বঙ্কিম বাদ। ঘটনাটি খুব মানে লেগেছিল বঙ্কিমচন্দ্রের। অপমানে তারপর থেকে আর যাননি সে বাংলোয়। বাবা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় তার প্রথাগত শিক্ষা শুরুর জন্য তাকে নিজের কাছে ডেকে নেন। পিতার কর্মস্থল মেদিনীপুরে এসে এরপর 4 বছরের বড় মেজদাদা সঞ্জীবচন্দ্রের সঙ্গে বঙ্কিমচন্দ্র ভর্তি হন মেদিনীপুর ইংরেজি উচ্চ বিদ্যালয়ে। স্কুলের প্রধান শিক্ষক মিস্টার এফ টিড সাহেব যাদবচন্দ্রের বিশেষ পরিচিত ছিলেন। তাঁর অনুরোধেই অতি শৈশবে ইংরেজি শিক্ষার জন্য পিতৃদেব বঙ্কিমচন্দ্রকে ওই স্কুলে ভর্তি করিয়ে দেন। বছরের শেষে পরীক্ষার ফল দেখে খুশি হয়ে সাহেব তাঁকে ডাবল প্রমোশন দিতে চাইলে পিতৃদেব যাদবচন্দ্র কিন্তু আপত্তি করলেন, তা হতে দিলেন না। 1849 সালে মাত্র 10 বছর বয়সেই বঙ্কিমচন্দ্র স্কুলের পড়া শেষ করে ফেলেন। এরপরই তাঁর জীবনে বেশ কয়েকটি বিশেষ ঘটনা ঘটে। তিনি আবার কাঁটালপাড়ায় ফিরে আসেন। ঠিক হয় হুগলি কলেজের নতুন সেশন খুললে সেখানে ভর্তি হবেন। তবে ততদিন পর্যন্ত পড়াশোনা চালিয়ে দরি। তাঁকে পছন্দ করে ভাই বঙ্কিমের সঙ্গে বিয়ে দিলেন বড়দাদা শ্যামাচরণ। বিয়েতে বাপের বাড়ি থেকে মোহিনী অনেক গয়না পেল। বঙ্কিমের পিতা যাতারে ভরিয়ে দিলেন। দিন যেতে না যেতেই বালিকা বধূ মোহিনী হয়ে উঠল শ্বশুর বাড়ির সকলের স্নেহের পাত্রী। বঙ্কিম তখন কলেজ পড়ুয়াও নন, বয়স হবে 10 পেরিয়েছে। পরীক্ষায় ভালো ফল করে বৃত্তির টাকাই ছিল বঙ্কিম একমাত্র উপার্জন।
সেই বৃত্তির টাকায় স্ত্রী মোহিনীকে অনেক গয়নাও উপহার দিয়েছিলেন। দোকানের দুটি দুল আর সোনার একটি চুলের কাঁটা কিনে দিয়েছিলেন তিনি মোহিনীকে। কলেজ জীবনেও বঙ্কিমচন্দ্র তাঁর প্রতিভা ও মেধার পরিচয় দেবেন এবং হবেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট। কিন্তু আদৌ কি পাশ করেছিলেন বিএ পরীক্ষায়? সেই বিষয়েও সাহিত্য সম্রাট বঙ্কিমের পরের পর্বগুলিতে আপনাদের জানাবো আমি চৈতালি। আপনি শুনছেন কুকু এফএম, শুনুন যা মন চায়। নমস্কার, আমি আজ চৈতালি রয়েছি আপনার সঙ্গে। শুনছেন কুকু এফএম, শুনুন যা মন চায়। ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো বঙ্কিমচন্দ্র কি সত্যি গ্রেস পেয়ে গ্র্যাজুয়েট হয়েছিলেন? বলবো সেই গল্পই। মেদিনীপুর ইংরেজি উচ্চ বিদ্যালয়ে পড়া শেষ করে কাঁঠালপাড়ায় ফিরে এসে বঙ্কিমচন্দ্র অনেকগুলি সংস্কৃত শ্লোক ও বাংলা কবিতা শেখেন। শ্রীরাম ন্যায়বাগীশ তখনকার দিনের একজন খ্যাতনামা পণ্ডিত, তাঁর কাছ থেকে পাঠ নেন বঙ্কিম। বঙ্কিমচন্দ্র খুব ভালো আবৃত্তি করতে পারতেন। প্রভাকর ও সাধুরঞ্জনের অনেক কবিতা তিনি কণ্ঠস্থ করেছিলেন। বিখ্যাত পণ্ডিত হলধর তর্কচূড়ামণি তাঁর সংস্কৃত আবৃত্তি শুনে খুশি হয়ে মাঝে মধ্যেই তাঁর ঘরে আসতেন ও তাঁকে মহাভারতের কথা শোনাতেন। ভারতচন্দ্রের বিদ্যার রূপ বর্ণন ও গীতগোবিন্দের ধীর সমীরে যমুনা তীরে কবিতাটি তিনি প্রায়ই আওড়াতেন। শৈশবে হলধর তর্কচূড়ামণির কাছে তিনি প্রথম শুনেছিলেন যে শ্রীকৃষ্ণ আদর্শ পুরুষ ও আদর্শ চরিত্র। এই বীজই হয়তো উত্তরকালে তাঁর কৃষ্ণ চরিত্ররূপ মহিরুহে পরিণত হয়েছিল। বঙ্কিমচন্দ্র কবি ঈশ্বরগুপ্তের লেখা বাংলা কবিতাগুলি সবসময় আবৃত্তি করতেন। আর হুগলি কলেজে পড়ার সময় ঈশ্বরচন্দ্র গুপ্তের রচনার আদর্শে বঙ্কিমচন্দ্র সংবাদ প্রভাকরে গদ্য পদ্য রচনা শুরু করেছিলেন। 23 অক্টোবর 1849 বঙ্কিমচন্দ্র তৎকালীন মোহাম্মদ মহসিন কলেজ, যা বর্তমানে হুগলি কলেজ বলে খ্যাত, সেখানে ভর্তি হন। তখন তার বয়স 11.5 বছর। আজও হুগলি কলেজে রক্ষিত থাকা পুরনো দস্তাবেজের মধ্যে তখনকার সময়ে তাঁর হাতে লেখা একটা বিপুল আয়তনের অ্যাডমিশন বুক আছে। তার 101 সংখ্যক লিপিপঙ্ক্তিতে লেখা রয়েছে সিরিয়াল নাম্বার 101, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, এজ 11.5 years, ডেট অফ অ্যাডমিশন 23rd October 1849, date of withdrawal 12th July 1856, transferred to Presidency College. হুগলি কলেজ তখন জুনিয়র স্কুল ও কলেজ এই দুই ভাগে বিভক্ত ছিল। স্কুলে নবীনচন্দ্র দাশের কাছে তাঁর ইংরেজি শেখা শুরু হয়। নবীনচন্দ্রের বয়স তখন 27 বছর, আর শিক্ষক হিসেবে তখন বেতন পেতেন 100 টাকা। 1854 সালের এপ্রিল মাসে বঙ্কিমচন্দ্র জুনিয়র স্কলারশিপ পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করেছিলেন। বাংলা ছাড়া মোট 7টি বিষয়ের মধ্যে 6টি বিষয়ে তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। কেবলমাত্র অনুবাদ বিষয়ে তিনি দ্বিতীয় হন। এতে তিনি মাসিক 8 টাকা বৃত্তি লাভ করেন। ওই বছর অর্থাৎ 1853 সালে সংবাদ প্রভাকরে কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 20 টাকা পুরস্কার লাভ করেন। তার লেখা কবিতাটির নাম ছিল কামিনীর প্রতি উক্তি তোমাতে লো ষড়রিত। কবিতাটি সংবাদ প্রভাকর পত্রিকায় ওই বছরই 18 মার্চ প্রকাশিত হয়েছিল। 1856 সালের এপ্রিল মাসে 13 জন সিনিয়র বৃত্তি পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে একমাত্র বঙ্কিমচন্দ্র এই সব বিষয়ে বিশেষ কৃতিত্ব প্রদর্শন করে 2 বছরের জন্য 20 টাকা বৃত্তি লাভ করেন। পরীক্ষায় তাঁর প্রাপ্ত নম্বর ছিল লিটারেচারে 55, হিস্ট্রিতে 82, ম্যাথমেটিক্সে 67.5, নিউট্রাল ফিলোসফিতে 74.8, ট্রান্সলেশনে 76, টোটাল 355.30। এই বছরই জুলাই মাসে তিনি হুগলি কলেজ ছেড়ে আইন পড়বার জন্য কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন।
বৃত্তির টাকায় চাটুজ্জে পরিবারের পুকুরের ধারে একটা ছোট বাগান বানিয়েছিলেন বঙ্কিমচন্দ্র। কলেজের মালিকে ডেকে নানা রকম ফুলের চারা লাগিয়েছিলেন সেখানে। পরের বছর 1857, বাংলা তথা গোটা ভারতের কাছেই ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন একটা সময়, সিপাহী বিদ্রোহের সময়। এই বছরেরই জানুয়ারিতে তৎকালীন ব্রিটিশ সরকার কলকাতায় ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। সেখানে ভর্তির জন্য সে বছর এন্ট্রান্স পরীক্ষায় বসেন বঙ্কিমচন্দ্র। মোট 244 জন প্রথম বছরে এই পরীক্ষায় অংশ নিয়েছিল, যার মধ্যে বঙ্কিম সহ মাত্র 10 জন প্রথম বিভাগে পাশ করেছিলেন। এই 10 জনই পরের বছর বিএ পরীক্ষায় বসবেন। সিলেবাস বেশ কঠিন। পরীক্ষা দিলেন মোট 13 জন, ডিগ্রি পেলেন মাত্র 2 জন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর যদুনাথ বসু। তবে ষষ্ঠ পত্রে এঁদেরও 5 নম্বরে ঘাটতি ছিল। বিশ্ববিদ্যালয় পরিচালন কমিটির সম্মতিতে 7 নম্বর গ্রেস দিয়ে পাশ করানো হলো 2 জনকে। বিশ্ববিদ্যালয়ের আচার্য JW কোলভিল কৃতি ছাত্রদের 2 জনকে সমাবর্তনে উপস্থিত করলেন বিশেষ পোশাকে। 1858 11 ডিসেম্বর শনিবার টাউন হলে হলো সমারোহ। প্রথম গ্র্যাজুয়েট ডিগ্রি পেলেন 2 বাঙালি, 2 ভারতীয়। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর পত্রিকায় ঘটনাটি ফলাও করে লিখলেন, তার গর্বের শেষ নেই। আসলে এই কৃতিদের একজন যে অল্প বয়সে তার পত্রিকায় কবিতা লিখতেন, যার নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 19বিংশ শতাব্দীর কলেজ পাঠ্য বইয়ের তালিকায় চোখ রাখলেই বোঝা যায় সংস্কৃত ও ইংরেজি ভাষায় রাশি রাশি বই তখন ছাত্রদের পড়তে হতো। চসার, স্পেন্সার্স, শেক্সপিয়ার, স্কট, শেলি, বায়রন, মিল্টন, টেনিসনের পাশাপাশি কালিদাস, ভারবি, বাণভট্ট। বিএ পরীক্ষা দেবার পর বঙ্কিমচন্দ্র পুনরায় প্রেসিডেন্সি কলেজে আইন পড়া চালু রাখেন। কলেজের হাজিরা বইয়ের তথ্য থেকে জানা যায় তিনি 3rd ইয়ার ল স্টুডেন্ট হিসেবে পরবর্তী 7ই আগস্ট পর্যন্ত কলেজে হাজিরা দিয়েছিলেন। এরপরে বঙ্কিমকে আর কলেজে উপস্থিত হতে হয়নি, কারণ তিনি যশোরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হয়ে গিয়েছিলেন। চাকরি করতে করতেই তিনি 1859 সালের জানুয়ারি মাসে প্রেসিডেন্সি কলেজ থেকে বিএল পরীক্ষা দিয়েছিলেন। এই পরীক্ষায় তিনি প্রথম বিভাগে 3য় স্থান অধিকার করেন। ইতিহাস পড়ায় ছোটবেলা থেকেই তাঁর ঝোঁক ছিল। বঙ্কিমচন্দ্র খেলাধুলো করতে বিশেষ ভালোবাসতেন না, তার শরীর এই কারণে একটু অপটু ছিল। তিনি তাস খেলা পছন্দ করতেন। তিনি নাকি ষাঁড় বা গরু দেখলে দূরে সরে যেতেন। মই দিয়ে ছাদে উঠতে ভয় পেতেন, সাঁতার জানতেন না, ঘোড়ায় চড়তেও পারতেন না। অথচ মাঝে মাঝে কোনো বড় ব্যাপারে অসম সাহস দেখাতেন বলে জানা যায়। ইংরেজের চাকরি করেও কিছু কিছু জায়গায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যে অসম সাহস দেখিয়েছিলেন বঙ্কিম, ইংরেজ সরকারের কর্মকর্তা হিসেবে গ্রাম বাংলার রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন বঙ্কিমচন্দ্র। আর তার প্রভাব শুধু তার লেখার মধ্যেই নয়, তার চরিত্রেও পড়েছিল। ইংরেজের প্রতিপক্ষ হিসেবে তিনি ছিলেন সাহসী এবং দেশি লোকেদের কাছে তিনি দয়ালু। সাহসী বঙ্কিম, দয়ালু বঙ্কিম। বিএ পরীক্ষায় পাশ করে সরকারের দেওয়া ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি আর বাবার আশীর্বাদ নিয়ে বঙ্কিমচন্দ্র তো খুলনা এসে পড়লেন। ইংরেজি শিক্ষায় শিক্ষিত যুবক, কাজের ফাঁকে ফাঁকে সময় করে ইংরেজিতেই লিখে ফেললেন তার প্রথম উপন্যাস রাজমোহনস ওয়াইফ। এটি কোনো ভারতীয়র লেখা ইংরেজি ভাষার প্রথম উপন্যাস। 1864 সালে এটি প্রকাশিত হওয়ার পর বঙ্কিম মানুষে ধীরে ধীরে কিছু পরিবর্তন আসে। অবজ্ঞার, অশিক্ষিতের বাহন বাংলা, শিক্ষিতের বাহন ইংরেজির আসন অধিকার করেছে। যে বাংলা ভাষা চর্চা সম্পর্কে, তার কার্যকারী সম্পর্কে স্বয়ং বঙ্কিম ছিলেন সন্দিগ্ধ, যে বাংলার চর্চা তার কাছে ছিল অপমানকর,
এই রূপান্তরের ফলে বাংলা ভাষাকেই তার সাহিত্য জীবনের কথা বলার বাহন নির্বাচন করেন বঙ্কিমচন্দ্র। তার ভিত আন্দোলন নতুন সৃষ্টির ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ওঠে, যার ফল দুর্গেশ নন্দিনী। একজন সরকারি কর্মকর্তা হিসেবে বঙ্কিমচন্দ্র গ্রাম বাংলার রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি যতটা কাছ থেকে দেখেছেন, উপলব্ধি করেছেন, তার লেখাতেও সেই প্রভাব পড়েছে বঙ্কিমের চরিত্রেও। কয়েকটি ঘটনাতেই তা বেশ বোঝা যায়। বাংলাদেশের কৃষক ও মচিরাম গুড়ের জীবনীতে ইংরেজের বিচার ব্যবস্থাকে ব্যঙ্গ করেছিলেন বঙ্কিমচন্দ্র। চাকরির ক্ষেত্রে তাকে যে ধরনের বৈষম্যের মুখোমুখি হতে হয়েছিল, তার লেখায় কোনো কোনো জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তার সেই সব ঘোর মতবিরোধের দৃষ্টান্ত উঠে এসেছে। ইলবার্ট বিল নিয়েও তার সমালোচনা অনেক সাহেবের মধ্যে রোষের জন্ম দিয়েছিল। খুলনায় থাকাকালীনই এক নীলকর সাহেব হাতির শুঁড়ে মশাল বেঁধে একটা আস্ত গ্রাম জ্বালিয়ে দিলেন। তখনও বেঙ্গল পুলিশের সৃষ্টি হয়নি, ম্যাজিস্ট্রেটের অধীনে পুলিশ কাজ করত। দারোগারা কোনোভাবে সাহেবকে ধরতে পারল না। তার কারণ, সাহেবের কাছে সবসময় গুলি ভরা পিস্তল থাকে। কিন্তু বঙ্কিম পিস্তলের তোয়াক্কা না করে জীবনের ঝুঁকি নিয়েই সাহেবকে ঠিক গ্রেফতার করে ফেললেন। বঙ্কিম সেদিন অসম সাহসের পরিচয় দিয়েছিলেন। বঙ্কিমচন্দ্রের নীতি ছিল, ইংরেজরা ভারত শাসন করছে ঠিকই, তবে ভারতীয়দের মর্যাদা যেন কোনো অংশে কম না হয়। ভারতীয়রাও ইংরেজদের সমান মর্যাদা লাভ করবে। তবে এই নীতি নিয়ে চলার ফলে কর্মক্ষেত্রে তাকে পদে পদে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তার যোগ্যতার নিরিখে তার তেমন পদোন্নতিও হয়নি। বন্ধু শ্রীশ মজুমদারের কাছে একটি চিঠিতে তিনি লিখেছিলেন, চাকরি আমার জীবনের অভিশাপ। তার হতাশা লুকিয়ে থাকেনি সেই চিঠিতে। 1858 থেকে 1891 দীর্ঘ 33 বছর সরকারি চাকরি জীবনে মাত্র দুবার তিনি কিছুটা চোখে পড়ার মতো পোস্টিং পেয়েছিলেন। প্রথমবার 1867 সালে আমলাদের জন্য গঠিত বেতন কমিশনে নিযুক্তি পেয়েছিলেন তিনি। আর চাকরি জীবনের প্রায় প্রান্তে 1881 সালে তাকে বেঙ্গল গভর্নমেন্টের সহকারী সচিব নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই ওই পদটি অবলুপ্ত করে 1 ঘন্টার নোটিশে তাকে বদলি করে দেওয়া হয়। পদটি আকস্মিকভাবে উঠিয়ে দেওয়া এবং যেভাবে তাকে সরানো হয়, তাতে পত্রপত্রিকায় সমালোচনার ঝড় উঠেছিল ওই সময়। 1882 সালে আনন্দমঠ প্রকাশিত হওয়ার পর থেকে 1892 অবসর নেওয়া পর্যন্ত 8 বছরে প্রায় 9 বার তাকে বদলি হতে হয়েছিল। লাডলিমোহন রায়চৌধুরী এ প্রসঙ্গে লিখেছেন, এত ঘন ঘন বদলি কোনো কর্মকর্তার প্রতি সরকারের সহানুভূতি বা আস্থার পরিচয় বহন করে না। মনে হয় তিতি বিরক্ত হতাশ বঙ্কিম তাই স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছিলেন। বঙ্কিমচন্দ্রের চাকরি জীবনের কয়েকটা ঘটনা অবশ্য তার চরিত্রের নরম কোমল দিকটি আমাদের সামনে তুলে ধরে। চুঁচুড়ার ষাঁড়েশ্বর তলায় প্রত্যেকবারের মতো সে বছরও বৈশাখ মাসে খুব জাঁকজমক করে মেলা বসেছে। মেলায় প্রচুর লোক। তখন বঙ্কিমচন্দ্র চুঁচুড়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট। মেলা চলাকালীন একদিন তিনি গঙ্গার তীরে বেড়াতে বেড়াতে দেখলেন একটা ছোট নৌকায় অনেক যাত্রী নিয়ে মাঝি গঙ্গা পার হচ্ছে। বঙ্কিম মাঝিকে বারণ করলেন, এভাবে ঠাস বোঝাই করা যাত্রী নিয়ে পারাপার ঠিক নয়। না মানলে পুলিশের ভয়ও দেখালেন। তাতেও মাঝি শুনল না। যাত্রী শুদ্ধ নৌকা মাঝ গঙ্গায় ডুবে গেল সেদিন। কিন্তু মাঝি রক্ষা পেয়ে যায়। বিচারে তাকে 3 মাসের জেলবন্দির সাজা দিলেন বঙ্কিম। এদিকে জেলখানাতেই মাঝি মারা যায়। তার মৃত্যুর কথা কানে যেতে নিজে উদ্যোগী হয়ে মাঝির বিধবা স্ত্রীর জন্য আজীবন মাসিক বৃত্তির ব্যবস্থা করেছিলেন বঙ্কিম। বঙ্কিম তার চাকরি জীবনে বহু মামলার বিচার করেছেন। বিচারক হিসেবে খুব একটা দক্ষতা দেখাতে পারেননি তিনি। তার বিচার বিভ্রাটের কিছু কিছু দৃষ্টান্ত সমসময়ের সংবাদপত্রে প্রকাশিতও হয়েছিল।
তবে বিচার কার্যে তার সততা সম্পর্কে কখনো কোনো প্রশ্ন ওঠেনি। বিচারক হিসেবে তিনি কতটা সৎ, আবার মানুষ হিসেবে তিনি কতটা মহান, বঙ্কিমের জীবনের একটা বিশেষ ঘটনা তার প্রমাণ। বঙ্কিমচন্দ্রের আদরের ছোট মেয়ে পলা, ভালো নাম উৎপল কুমারী। আর স্বামী মতীন্দ্রর চরিত্রের দোষ। থিয়েটার পাড়ায় নটিদের বাড়িতে রাত দিন পড়ে থাকে আর নেশা করে। ফুর্তির জন্য পলার কাছে একদিন সে তার মায়ের দেওয়া গয়নাও চেয়ে বসে। পলা দিতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত মতীন্দ্র স্ত্রীকে মেরে ফেলার ষড়যন্ত্র করে। শোনা যায় ওষুধের সঙ্গে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলে স্বামী। এরপর পলার মৃত শরীর ঝুলিয়ে দেয় করিবর্গার গায়ে। এই কুকর্মে তাকে সাহায্য করে পাড়ার বিনোদ ডাক্তার। এরপর থানা, পুলিশ, ময়নাতদন্ত, ডাক্তারের রিপোর্টে প্রমাণ মেলে ঘটনাটি খুন। শুরু হয় মামলা। আদালতের বিচারে মতীন্দ্রর প্রাণদণ্ডের রায় বেরোনো যখন শুধু সময়ের অপেক্ষা, আশ্চর্যজনকভাবে সওয়ালে নীরব থাকলেন নদে আইনজ্ঞ বঙ্কিমচন্দ্র। প্রাণে বাঁচলেন মতীন্দ্র, কিন্তু কেন মতীন্দ্রকে প্রাণে বাঁচিয়ে দিলেন বঙ্কিম? শোনা যায় বৃদ্ধ ঠাকুরদার বাঁচার একমাত্র অবলম্বন ছিলেন নাকি মতীন্দ্র। তার অনুরোধেই নাকি বঙ্কিম মেয়ের হত্যাকারীকেও ক্ষমা করেছিলেন। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তার সম্পর্কে লিখেছেন, কোনো কোনো ক্ষেত্রে বঙ্কিমচন্দ্রের বিচার কার্যে এমন কিছু অদ্ভুত খুঁত লক্ষ্য করা গিয়েছে যা তার মতো একজন বিদগ্ধ ব্যক্তির কাছে কিছুতেই আশা করা যায় না। তার লেখা আনন্দমঠ উপন্যাস দেশবাসীকে গভীরভাবে স্বাদেশিকতায় উদ্বুদ্ধ করেছিল। তারই লেখা বন্দে মাতরম গান আমাদের রাষ্ট্রীয় সঙ্গীতে পরিণত হয়েছে। আর বঙ্কিমচন্দ্রের প্রতি সরকারের সহানুভূতিহীনতার মূল কারণ তার আনন্দমঠ উপন্যাসটি। 1882 সালে উপন্যাসটি প্রথম প্রকাশের সময় যাতে বইটি ব্যান না করে দেয় ইংরেজ সরকার, তার জন্য আনন্দমঠের বিজ্ঞাপনে এর বিষয়বস্তুর আভাস দিয়ে তিনি জানান, রাজনীতি নয়, ধর্ম কথা বলাই লেখকের উদ্দেশ্য, যাতে ইংরেজের ক্রোধ এড়িয়ে দেশবাসীর হাত অবধি পৌঁছে যায় সেই বই। তাই বইটি থেকে ইংরেজ, গোরা, ব্রিটিশ শব্দগুলো ছেঁটে দিলেন। মুসলমান, নেড়ে, জবন প্রভৃতি শব্দ আমদানি করে বোঝাতে চাইলেন যে ইংরেজদের উদ্দেশ্য করে বই নয়, কারণ ইংরেজ মিত্র রাজা, তাদের রাজ্যে প্রজা সুখী হইবে। সন্দেহ নেই চাকরি বঙ্কিমের শিল্পী সত্তার টুঁটি চেপে ধরেছিল নিষ্ঠুরভাবে। বঙ্কিমচন্দ্র যেভাবে শ্রম অধ্যাবসায় দ্বারা নিজের জীবন গড়ে তুলেছিলেন ও দেশের মুক্তির মশাল ধরেছিলেন, তা এক উজ্জ্বল দৃষ্টান্ত। বঙ্কিমচন্দ্রের জীবনের আরও একটি উল্লেখযোগ্য কাজ হল শ্রীমদ্ভগবদ্ গীতার বাংলা টিকাকরণ। 1868 সালে বঙ্কিমচন্দ্র হাওড়ায় বদলি হয়ে এই লেখা আরম্ভ করেন। বঙ্কিম সাহিত্য কিভাবে পরাধীন দেশের আম জনতাকে উদ্বুদ্ধ করেছে, সাহিত্য সম্রাট বঙ্কিমের পরের পর্বগুলিতে আপনাদের সে গল্প শোনাব আমি চৈতালি।